চামচিকা। ইস, এত অবুঝ হলে চলে? শোনো, নিজের স্বামীকে নিজের কাছে ধরে রাখো। তাতে যদি জান যায় যাবে, তবুও তাকে অন্য কারো হতে দিবে না। হঠাৎ গতকাল রাতের ব্যাপারটা মাথায় এলো উল্লাসীর। ঘাড় নেড়ে এসে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মেয়ে আমার চেয়ারে বসছিল। তা তো বসবেই। ছাড়ো আর দাঁড়াও। পুরুষ মানুষ ঘরে না পেলে বাইরে যাবেই, এটা তাদের স্বভাব। কিন্তু ঘরে পাবে না কেন? ঘরে তো সবই আছে। নিজের কপাল নিজেই চাপড়ালো মুন্নি সরকার। অস্থিরতা নিয়ে বলল, আরে বলদ, ওসব না ওসব না। তাহলে কি? মধু। মধু? ওটাও তো ঘরে আছে। আরে বাবা, উফ। শোনো, এই নাইটিটা ধরো। আজ রাতে ঘুমানোর আগে এটা পরবে। এটা পরলে ঘরে যখন মৌমাছি চাক পাবে মেজবা, তখন আর বাইরে মধু খেতে বেরোবে না। উচ্ছ্বাসের সাথে নাইটি হাতে নিল উল্লাসী। এটি পড়লেই উনি তার আর ওই মেয়েকে আদর করবে না? তাহলে এই আর তেমন কি, পড়াই যায়। এটা আমার বিয়ের পরের নাইটি, তোমার ভাই কিনে দিয়েছিল। তখন তো তোমার মতোই ফিট ছিলাম, প্রায় রাতে পড়তাম। হাসান ভাই আপনাকে কিনে দিয়েছিল? কই, আমাকে তো উনি কিনে দিলেন না। তোমাকেও দিবে। এটা পরে আদর চাইবে, শুধু কপালে নয়, পুরো শরীরে চাইবে, ঠিক আছে? মাথা নেড়ে মুন্নি সরকারের কথায় সম্মতি জানালো উল্লাসী। ছোট আদরে চলবে না, আজ রাতে ওনাকে বড় আদর দিতেই হবে। তবে ঘরে মৌমাছির চাক কোথায় পাবে? গ্রাম হলে না হয় খোঁজ করা যেত, শহরে ওসব কই পাবে সে? অস্থিরতায় আচ্ছন্ন হয়ে চেয়ারে বসে ভ্যানিটি ব্যাগ মেঝেতে ছুঁড়ে ফেলল জ্যোতি। হোটেল থেকে সরাসরি অফিসে আসা মোটেও উচিত হয়নি তার। ঘুম থেকে উঠে মৌমি এবং মাঝারুল কারোরই দেখা না পেয়ে এমনিতেই পুরো মাথা আউলিয়ে আছে। এর মাঝে রাশেদ ফোনের উপর ফোন দিয়েই যাচ্ছে। চেয়ারে শরীর এলিয়ে চোখ জোড়া বুঝল জ্যোতি। লম্বা একটা দম ছেড়ে গত রাতের কথা স্মরণ করলো। রাতে মাথা ঠিক ছিল না তার। যা হয়েছে ঝোঁকের বশে হয়েছে, ভুল ক্রমে হয়েছে। তবে ভুল তো সে একা নয়, মাঝারুলও করেছে। তারপরেও কেন মাঝারুল এই কাজটি করলো? শেষবারের মতো মেয়েটাকে একটু মন ভরে কেন দেখতে দিল না? ওদিকে ফোনটাও বন্ধ করে রেখেছে। একবার কি মেজবা চেম্বারে গিয়ে খোঁজ নিয়ে দেখবে ওরা ঢাকাতেই আছে কিনা? থাকলে না হয় আরেকটা বার মেয়েকে বুকের ভেতর আঁকড়ে ধরবে। শেষবারের মতো মুখে হাজারো ভালোবাসা ছোঁয়া লাগিয়ে দিবে। পর মুহূর্তে নিজের মন স্থির করলো জ্যোতি। গত রাতে যা হয়েছে তারপর আবারও মাঝারুলের সম্মুখীন হতে চায় না সে। তবে তার মেয়ে, তার তো কোনো দোষ নেই সবের মাঝে। বুক চিরে গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো জ্যোতির। বুকটা প্রচুর ফাঁকা ফাঁকা লাগছে। আর কখনোই তার এই বুকে আসবে না মৌমি, ভাবতেই দম বন্ধ হয়ে আসছে। আশ্চর্য, এত বারবার কল দিচ্ছি অথচ তুমি ঠিক কেন করছো না? সমস্যা কি তোমার জ্যোতি? ফোনের অপর প্রান্ত থেকে রাশেদ রহমানের কড়া গলা শুনে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল জ্যোতি। ক্ষীণস্বরে বলল, বাসে ছিলাম। বাসে কেন থাকবে? বাসা থেকে তোমার অফিসে যেতে বাস লাগে? না, তাহলে আজ কেন লাগলো? জানি না। জানো, ইউ নো এভরিথিং। তুমি কাল রাতে বাসায় ছিলে না। সত্যি করে বলবা, কোথায় ছিলে কাল রাতে তুমি? মৌমির সঙ্গে। মৌমির সঙ্গে মানে? তুমি কোথাকার বাসায় ছিলে? আর মাঝহারুল, সেও কি তোমার সাথে ছিল? নিজেকে শান্ত রাখার চেষ্টায় ব্যর্থ হলো জ্যোতি। একের পর এক প্রশ্ন করে যাচ্ছে রাশেদ, কিন্তু কেন? এই অধিকার কে তাকে দিয়েছে? আমি যেখানেই থাকি আমাকে এই জাতীয় প্রশ্ন করার তুমি কে? আমাকে আমার মতন করে চলতে দাও রাশেদ, নয়তো আমাদের সম্পর্ক এখানেই শেষ করতে আমি দুবার ভাববো না। এই অধিকার কি তাকে দিয়েছে সে? দাঁতে দাঁত চেপে একদমে কথাগুলো বলে কল কেটে ফোন বন্ধ করে রাখলো জ্যোতি। হাত পা অনবরত কেঁপে যাচ্ছে তার। বুকের মাঝে চলছে তুফান। দু চোখের জ্বালায় তাকিয়ে থাকা দায়ী হয়ে পড়েছে। অসহ্য লাগছে এই পৃথিবীকে। দীর্ঘদিনের এই একাকিত্ব তাকে এতটা কষ্ট দেয়নি যতটা না আজ পাচ্ছে সে। ল্যাবের থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রিক্সা নিল মেজবা। আজ রোগীর সংখ্যা তেমন একটা ছিল না বললেই চলে। তাহলে কি রোগীরাও জেনে গেছে আজ তার উল্লাসী বাড়িতে একা, তাকে দ্রুত বাড়িতে ফিরতে হবে? আনমনে হেসে উঠল মেজবা। দিনে দিনে তার চিন্তাভাবনা বেশ পাগলাটে হয়ে যাচ্ছে। তবে আজ পুরো একটা দিনে সে প্রহর গুনে গেছে আজ রাতের। বেশ কদিন পর মেয়েটাকে একা পাচ্ছে সে। সন্ধ্যা একসাথে বসে টেলিভিশন দেখা, দুজনা মিলে খেতে বসা, গল্পগুজব হয় না অনেক দিন। আজ না হয় সব চাওয়া পূরণ করে নেওয়া যাবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে একটা সিগারেট ধরালো মেজবা। রাতের অন্ধকার আকাশে তারারা জ্বলজ্বল করছে আর অন্ধকার পৃথিবীর বুকে তার হাতের জ্বলন্ত সিগারেট। দুটোর মাঝে অদ্ভুত একটা মিল থাকলে অমিলের সংখ্যা অগণিত, যেমনটা তার এবং উল্লাসীর ক্ষেত্রেও প্রযোজ্য।
বয়সের ব্যবধান, চালচলন, চিন্তাভাবনা প্রতিটি ক্ষেত্রে অসংখ্য বৈসাদৃশ্য থাকার পরও উল্লাসীর প্রতি তার মনের টান যেন দিন দিন বেড়েই চলছে। মায়ার বাঁধন বেশ জটিল বাঁধন। এই বাঁধন ভালোবাসায় রূপ নিতেও সময় নেয় না। চা কতক্ষণে পাবো? এই তো আপনার চা। চায়ের কাপ হাতে নিয়ে ইশারায় উল্লাসীকে পাশে বসতে বলল মেজবা। ধোয়া ওঠা গরম চায়ের কাপের দিকে তাকিয়ে নরম গলায় বলল, কোচিংয়ে কথা বলে এসেছি, কাল থেকে এই সময় কোচিংয়ে থাকতে হবে তোমার। আচ্ছা। কাল গেলে হাসিব মাহমুদ নামের একজন লোক বইয়ের একটা লিস্ট দেবে তোমায়, ওটা ঠিকঠাক রেখো। আমি পরশু বই খাতাপত্র যা লাগে কিনে আনবো। আচ্ছা। ক্লাসে সবার সাথে বেশি একটা মিশবে না, দেখে শুনে তারপর একটা মেয়ে বন্ধু বানিয়ে নেবে। আচ্ছা। সবাই হয়তো নানান কথাবার্তা শোনাবে আমার সম্পর্কে, নানান কিছু জানতে চাইবে তোমার কাছে, তবে তুমি শুধু এটুকু বলবে আমি জানি না। এ সম্পর্কে আমার স্বামীকে জিজ্ঞেস করুন, ঠিক আছে? আচ্ছা। এ পর্যায়ে চায়ের দিকে থেকে নজর সরিয়ে উল্লাসীর দিকে দিল মেজবা। ভ্রুকুচকে বলল, এত অস্থির লাগছে কেন তোমায়? জানি না। কি হয়েছে খুলে বলো তো। জানি না, আমি যাই। উল্লাসী উঠে দাঁড়াতেই তাকে থামালো মেজবা। হাত ধরে টেনে আবারও সোফায় বসিয়ে বলল, কোথায় যাবে? কাজ আছে। কোনো কাজ করতে হবে না, আজ প্লিজ আমার সাথে এসে বসো। আচ্ছা। কোনো উপায় না পেয়ে অস্থির মনে মেজবার পাশে বসলো উল্লাসী। মুন্নি সরকারের কথা মতো তাকে আজ বড় আদর নিতেই হবে। ওনার দেওয়া একটা কপালে চুমু ভালো লাগার চরম শিখরে নিয়ে যায় তাকে, তবে সেটিও নিতে হয় হাজারবার চেয়েছে। সেখানে পুরো শরীরে চুমু চাইতে তাকে কত আবদার করতে হবে ভেবেই গলা শুকিয়ে আসছে তার। এই উল্লাসী, আমার কথা শুনছো? হুম। উদ্বিগ্ন মুখে উল্লাসী জবাব দিতেই সন্দেহ হলো মেজবার, কিছু একটা হয়েছে মেয়েটার। নয়তো মনোযোগী শ্রোতা বেশে যার কাজই তার প্রতিটি কথা শোনা, সে আজ অন্যমনস্ক। রাতের খাবার শেষে ব্যালকনিতে মেজবা সিগারেট খাবার জন্য যেতেই মুন্নি সরকারের দেওয়া নাইটি নিয়ে ওয়াশরুমে ঢুকলো উল্লাসী। সময় নিয়ে তা পরে আয়নায় তাকিয়ে নিজেকে দেখে নিল। ছোটবেলায় হাত কাটা ফ্রক সে অনেক পরেছে। মুন্নি সরকারের দেয়া এই নাইটিটা কিছুটা সেরকমই, শুধু পার্থক্য এতে পিঠ ও বুকের অনেকটা অংশ বেরিয়ে আছে এবং পা পুরোটাই দেখা যাচ্ছে, যা অত্যন্ত অস্বস্তিকর। চোখ মুখ কুঁচকে নাইটি খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েও তা বদলে ফেলল উল্লাসী। এসব পড়লে যদি নিজের জিনিস নিজেরই থাকে তাহলে কিছুক্ষণের জন্য পড়লে ক্ষতি কি? তাছাড়া মুন্নি সরকার বারবার বলে দিয়েছেন স্বামীকে শরীর দেখালে কোনো পাপ হবে না। এসব দেখার অধিকার একমাত্র তারই। শুনছেন, ভেতরে আসুন। ঘরের ভেতর থেকে উল্লাসীর ডাক শুনে সিগারেট ফেলে উঠে পড়ল মেজবা। মেয়েটা এখন তার বায়নার ঝুড়ি খুলে বসবে, যা মানতে খানিকটা নারাজ থাকলেও তার বায়নার সাথে না পেরে উঠে শেষমেশ মানতেই হবে তাকে। ঠোঁট ভর্তি হাসি নিয়ে ঘরে ঢুকতেই 480 ভোল্টের শখ খেলো মেজবা। জেগে জেগে স্বপ্ন দেখছে না তো সে? নয়তো স্লিভলেস নাইটি পরিহিতা উল্লাসীকে কিভাবে দেখবে সে? ঢোক গিলল মেজবা। স্বপ্ন নয় এটি, তার সামনে দাঁড়িয়েছে স্বয়ং তার সহধর্মিনী উল্লাসী। এ যেন অবাস্তব সত্য। খানিকক্ষণ আগে মেয়েটি ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে ঘেমে একাকার হয়ে খাবার গোছাচ্ছিল, অথচ এখন সেসবের চিহ্নটুকুও নেই। বিপরীতে এতদিন যাকে বাচ্চা বাচ্চা বলে মুখে থুতু বের করে ফেলেছিল, তাকে আজ কোনো দিক দিয়ে বাচ্চাদের মতো লাগছে না। হালকা গোলাপি রঙের নাইটিতে তার শরীরের 3/4 বেরিয়ে আছে। ফর্সা গায়ের রং যেন জল করে জানান দিচ্ছে তার শরীরের সৌন্দর্য। কি হলো, আমাকে ভালো লাগছে না? উল্লাসীর গলার স্বরে ঘোর কাটল মেজবার। ঘন ঘন কিছু নিঃশ্বাস ফেলে ঢোক গিলে সে বলল, এসব কি পড়েছো? নাইটি। তা তো দেখতেই পাচ্ছি, এসব কেন করেছো তুমি? আপনার জন্য। পিছে ফিরল মেজবা, অস্থির গলায় বলল, যাও খুলে এসো এসব। কেন খুলবো? তাছাড়া আপনি ওইদিকে ঘুরলেন কেন? প্রশ্ন করো না তো, যেটা বলেছি সেটা করো। আপনি আগে আমার দিকে ফিরুন। গলার স্বর খানিকটা তীক্ষ্ণ করলো মেজবা, বলল, উল্লাসী, এসব আমার পছন্দ নয়, তুমি প্লিজ গিয়ে চেঞ্জ করে এসো। বললেই হলো, চেঞ্জ করবো না করবো না করবো না। জেদ করো না, তাছাড়া তুমি এসব পেলে কোথায়? মেজবার দিকে এগিয়ে তার মুখোমুখি হয়ে দাঁড়ালো উল্লাসী। তবে পর মুহূর্তে আবারও মেজবাকে পিছনে ফিরতে দেখে ভ্রু কুঁচকে গেল তার। কটমটে গলায় সে বলল, আপনি আমাকে দেখছেন না কেন? তুমি আগে চেঞ্জ করে এসো, তারপর বলবো। না, আমি চেঞ্জ করলে আবারও আপনি ওই চামচিকাকে আদর করবেন, তা মনে হয় বুঝি না আমি? অবাক হলো মেজবা, বিস্মিত গলায় বলল, চামচি কাকে? ওই যে ইভানা। আরে ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ড না চাই, সব বুঝি আমি। পুরুষ মানুষ ঘরে না পেলে বাইরে যাবে, এটা তাদের স্বভাব। বিস্ময়ের শেখরে পৌঁছে গেল মেজবা।
এই মেয়ে এসব কি বলছে? যে মেয়ে স্বামী স্ত্রীর মাঝে বন্ধন সম্পর্কে অবগত নয়, তার মাথায় পুরুষ মানুষের চাহিদার কথা এলো কিভাবে? আপনি আমার জিনিস তা বোঝে না কেন ওই মেয়ে? আপনি কালই কোথাও থেকে মৌমাছির চাক জোগাড় করবেন, ঘরের যে কোনো এক কোণায় লাগিয়ে রাখবো। তবুও আপনি মধু খুঁজতে ওই মেয়ের কাছে যাবেন না। পাশে ফিরল মেজবা, ছানা ভরা চোখে উল্লাসের দিকে তাকিয়ে বলল, মানে মধু, মৌমাছির চাক, কি বলছো এসব? হ্যাঁ, আপনি মৌমাছির চাক যখন ঘরে পাবেন তখন আর বাইরে মধু খুঁজতে বেরোবেন না। আমি ভাই বুঝি না, মধু ঘরে থাকতেও আপনার মৌমাছির চাক কেন লাগবে? এই শহরে ওসব পাওয়া কি সহজ নাকি? বোধগম্য হলো না মেজবার। দুহাতে নিজের মাথা চেপে ধরে সে বলল, যথেষ্ট হয়েছে, তুমি যাও আর চেঞ্জ করে এসো। নড়ল না উল্লাসী, ঠায় দাঁড়িয়ে রইল মেজবার সামনে। অপরদিকে মেজবা ক্রমেই নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলছে। বুকের ভেতর তুফান শুরু হয়ে গেছে তার। উল্লাসীকে নিয়ে ভাবে সে, নিজের স্ত্রী হিসেবে যতটা ভাবা উচিত ভাবে, তবে বিবেকের কাছে নিজেকে দৃঢ় রেখে মনের বাসনাগুলো মনের গহীনেই লুকিয়ে রাখে। রোজ রাতে উল্লাসীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নিজেকে শান্ত রাখে, একটা সঠিক সময়ের অপেক্ষা করে। তবে আজ উল্লাসী এ কোন নেশায় আকর্ষিত করলো তাকে। নিজেকে সামলে নেওয়া যে বড্ড দায়ী হয়ে পড়ল। আপনি আমাকে ভালোবাসেন না, আপনি ওই মেয়েকে ভালোবাসেন, তাই না? বুঝি তো, আমি সব বুঝি। ছলছলে চোখে ক্ষীণস্বরে উল্লাসী কথাটা বলতেই ঠোঁটে হাসি ফুটল মেজবার। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সে বলল, সব বুঝো? হ্যাঁ, উনি সুন্দর। ওনার মতো আমি ইংরেজিতে কথা বলতে পারি না, ওনার মতো চুল রং করা নেই আমার, ওনার মতো জামা পরি না আমি। এজন্যই আপনি আমাকে ভালোবাসেন না। আমাকে ছোট আদর দিয়ে শান্ত রেখে ওনাকে বড় আদর দেন, আমি সব বুঝি। হঠাৎ উল্লাসী ফুপিয়ে কেঁদে উঠতে দেখে তার মুখ আজলে তুলে ধরল মেজবা। মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে বলল, এসব কে বলেছে তোমায়? যেই বলুক, আমি বুঝি। বোঝো না? তাহলে আপনার কাছে আমার এত চাইতে হয় কেন? ওই মেয়েকে তো না চাইতেই দিয়ে দেন। এই ব্যাপারে কালও তোমায় বলেছি, বুঝিয়েছি উল্লাসী। না, আমি বুঝিনি। আমার বড় আদর চাই, দিন না আমায় একটু বড় আদর করে। দিব, সময় হলেই দিব। সময় হয়েছে, আজই দেবেন। দিন না একটু, দিন না, দিন না। সত্যি তোমার বড় আদর চাই? হ্যাঁ, চাই। ঘন ঘন কিছু নিঃশ্বাস ফেলে সিদ্ধান্ত নিল মেজবা। মন এবং বিবেকের যুদ্ধে মনকে জিতিয়ে উল্লাসীকে পাজা কোলে উঠিয়ে বিছানায় ধীরে সুস্থে নামিয়ে নিজের ভরটাও ছেড়ে দিল তার উপর। এভাবে চেপে ধরেছেন কেন? নিঃশ্বাস নিতে পারছি না তো। উল্লাসীর কথায় তাল না দিয়ে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল তার ঠোঁটের মাঝে। ধীরে ধীরে শুষে নিতে শুরু করলো ঠোঁটের সাথে তার সকল চাওয়া পাওয়াগুলোকে। একের পর এক ঠোঁটের স্পর্শ এঁকে দিতে লাগলো উল্লাসীর পুরো শরীর জুড়ে। বেশ কিছুক্ষণ যাবৎ উল্লাসীকে জড়িয়ে ধরে নিজের বুকে নিয়ে শুয়ে রয়েছে মেজবা। অদ্ভুত এক প্রশান্তিতে ভরে উঠেছে তার বুকের ভেতরটা। পুরো শরীর জুড়ে কাজ করছে তৃপ্ততা, যা নামহীন ভালোবাসার এক জগতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাকে। এত কেন সুখ সেই জগতে, যে সুখের ছায়ায় নিজেকে হারাতে ইচ্ছা করছে বারংবার। তৃপ্তির শ্বাস ছেড়ে উল্লাসীর চুলে হাত বোলালো মেজবা। ঠোঁট জোড়া তার কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলল, উল্লাসী, হুম আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। হুম উল্লাসীর সম্মতি পেয়ে ধীরে সুস্থে বিছানা ছাড়ল মেজবা। পা বাড়ালো ওয়াশরুমের দিকে। আজকের রাতটি কি সত্যি এসেছিল তার জীবনে? সত্যিই কি উল্লাসীকে পুরোটা নিজের করে পেয়েছে সে? বিশ্বাস হচ্ছে না। নিজেকে যথাযথভাবে সামনে রেখেও শেষমেশ এত দ্রুত এমন একটা রাত তার জীবনে এসেছে তা মোটেও বিশ্বাস হচ্ছে না। সবটাই কল্পনা নয় তো? প্রশ্নই আসে না। তবে কাজটা কি ঠিক হলো? আরও কিছু সময় কি নেওয়া যেত না? ভাবনার গতিপথ বাড়ালো না মেজবা। সময় নিয়ে পরিষ্কার হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ঘরের আলো জ্বালালো সে। এগুলো উল্লাসীর দিকে। কাঁথা গায়ে মুড়িয়ে নিস্তেজভাবে শুয়ে রয়েছে উল্লাসী। তার ক্লান্তিমাখা মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো মেজবা। তারপর ক্ষীণ গলায় ডেকে উঠল তাকে। উল্লাসী, ওয়াশরুমের কাজটা সেরে এসে একেবারে ঘুমাও। তবে অপর পাশ থেকে উল্লাসীর কোনো সারা শব্দ পাওয়া গেল না। মেয়েটিকে এর মাঝে ঘুমিয়ে পড়ল। তার সাদা ধবধবে কাঁধে হাত ছুঁয়ে আবারও তাকে ডেকে উঠল মেজবা। এবারও উল্লাসীর দিক থেকে কোনো সাড়া না পেয়ে ভ্রুজোড়া কুঁচকে গেল তার। উদ্বিগ্ন গলায় কয়েকবার ডাকার পরও অপর পাশ থেকে উল্লাসীর কোনো রকম সারা শব্দ না পেয়ে অস্থির হয়ে পানির খোঁজে ড্রয়িং রুমের দিকে এগুলো মেজবা। বুকের ভেতরটা অনবরতই কেঁপে উঠছে তার। এ কী করে ফেলল সে? উল্লাসী কেন অচেতন অবস্থায় পড়ে আছে বিছানায়? অশান্ত পায়ে ঘরে ফিরে উল্লাসীর মুখে পানি ছিটিয়ে দিল মেজবা। তবে উল্লাসীর ভাবমূর্তির পরিবর্তন না দেখতে পেয়ে লম্বা কিছু
দম ছেড়ে নিজেকে শান্ত করলো। ঢোক গিলে কাপা হাতে উল্লাসী শরীরের উপর থেকে কাঁথা সরাতেই মাথা ঘুরে উঠল তার। রক্তপাত এখনো বন্ধ হয়নি, শ্লথধারায় তা বেয়েই যাচ্ছে। সরি উল্লাসী, আই এম সরি। আমি কি করলাম এটা? হ্যাঁ উল্লাসী, আমার কথা শুনছো? সরি উল্লাসী। উতলা মনে নিজের ফোন খুঁজতে শুরু করলো মেজবা। আপাতত এই পরিস্থিতিতে ইভানা ছাড়া দ্বিতীয় কিছু মাথায় আসছে না তার। সে একজন স্ত্রী রোগ বিশারদ, নিশ্চয়ই তার কাছে এর সমাধান রয়েছে। কাপা হাতে ইভানার নাম্বারে ডায়াল করতে করতে উল্লাসীর পাশে এসে বসলো মেজবা। তার কপালে হাত রেখে অধীর গলায় বারবার ডেকে উঠল তাকে। অন্ধকার মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। দূর ওই আকাশ থেকে এক বিন্দু আলোর ঝলকানি দেখা যাচ্ছে। ভোর হতে আর কত দেরি। ফজরের নামাজের জন্য মোর্শেদা বেগম উঠলেই অস্থির মনে স্বস্তি ফিরে আসবে অনার। গতকাল দুপুরে বাড়ি এসে পৌঁছালেও এখনও তা সে জানাতে পারেনি এমাদকে। তাছাড়া তার বিয়ে নিয়েও যে কথা চলছে তাও জানাতে হবে এমাদকে। ওদিকে নিশ্চয়ই চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে ছেলেটা। বাড়ি আসার পর থেকে রাত অবধি চৈতালির সহচর্য, অপরদিকে চৈতালি যেতেই মা। ছেলের বাড়ির খুঁটিনাটি সব শুনে রাতে ঘুমিয়েছেও তারই ঘরে। অশান্ত মন যে একটাবার এমাদের সঙ্গে কথা বলার আশায় ছটফট করছে, তা যদি কেউ বুঝতো। একরাশ বিরক্তি নিয়ে পাশ ফিরল অনা। সারাদিন জার্নির পর পুরো একটা রাত নির্ঘুমে কাটানো যে কতটা কষ্টকর তা আজ বেশ অনুভব হচ্ছে। তবে বুঝেও বা উপায় কি? আপাতত চোখে ঘুমের অস্তিত্বের দেখা পাওয়া বড়ই জটিল কাজ। আল্লাহ রে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুনগুনিয়ে মোর্শেদা বেগম বিছানা ছেড়ে উঠতেই চারিপাশ থেকে ভেসে এলো আজানের সুমধুর সুর। নীরবে আজান পুরোটা শুনল অনা। ফজরের আজান বাকি সব বেলার আজানের চেয়ে সম্পূর্ণ আলাদা। এটা শুনলেই বুকের ভেতর অদ্ভুতভাবে কাঁপন শুরু হয়, যা অন্যান্য ক্ষেত্রে হয় কিনা তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে অজু করে আবারও ঘরে ঢুকলো অনা। নামাজ পড়া হয় না অনেক দিন। কিছু সূরা হয়তো মাঝখানে ভুলেও বসেছে। অজস্র জড়তা নিয়ে জায়নামাজ বিছিয়ে তাতে দাঁড়ালো অনা। সময় নিয়ে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ নামাজ পড়ে ফোন হাতে বিছানায় এসে বসল সে। লম্বা একটা দম ছেড়ে এমাদের নাম্বারে ডায়াল করতে ওপাশ থেকে ঘুমন্ত গলায় এমাদ বলে উঠল, অ্যাট লাস্ট তুমি কল করছো। আমি যে কি পরিমাণ টেনশনে ছিলাম তুমি বুঝবে না। শান্ত গলায় অনা বলল, আমি বুঝি তুমি ঘুমাওনি, এত দ্রুত ফোন ধরলে যে। ঘুমিয়েছিলাম, তোমাকে তো বলেছিলাম আমার খুব বেশ পাতলা। ও হ্যাঁ, রাতে খেয়েছিলে? আমার ঘুম বেশ পাতলা। রাত 11টার দিকে একবার তোমার খোঁজ করতে তোমার ভাইয়ের বাসার সামনে গিয়েছিলাম, তবে তুমি ফোনই ধরলে না। আমি তো গ্রামে চলে এসেছি। গ্রামে চলে গিয়েছো মানে? তোমাদের তো বেশ কয়েকদিন থাকার কথা ছিল। আমার তো একসাথে ঘুরতে বেরোতাম প্ল্যান ছিল। তাছাড়া আমার ক্যাম্পাস ফ্রেন্ড সকলে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল। অন্য এক সময় না হয় করিয়ে দিও। হঠাৎ এভাবে চলে যাওয়ার কারণ কি? অনার বুক চিরে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। থেমে থেমে সে বলল, আমার বিয়ের কথা চলছে এমাদ, পরশু দেখতে আসবে। তাই বড় ভাই বিনা নোটিসে এইভাবে নিয়ে এসেছে। হঠাৎ? জানি না, একটা কথা রাখবে? ফোনের ওপাশ থেকে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল এমাদ। ক্ষীণস্বরে বলল, বলো। চলো না আমরা বিয়ে করে নিই। তা তো অবশ্যই করব, কিন্তু এখন আমার পক্ষে বিয়ে করা কিভাবে সম্ভব? ইচ্ছে করলেই সম্ভব। তাছাড়া তুমি বুঝতেছো না ব্যাপারটা। ওর পাপাকে কিন্তু দেখতে এসেই বিয়ে পড়িয়ে নিয়ে গিয়েছিল। ঠিক আছে, আমাকে একটা দিন সময় দাও। আমি কিছুদিনের মধ্যে রওনা হচ্ছি, তারপর দেখি বাবার সাথে কথা বলে। অবাক হলো অনা। বিস্মিত গলায় বলল, তোমার বাবাকে এর মাঝে কেন টানছো? তো টানবো না, বাবা ছাড়া তোমার আব্বার সাথে এ বিষয়ে কথা বলবে কে? সর্বনাশ, তুমি কি পাগল হয়েছো? ভুলেও এই চিন্তা মাথায় এনো না। তুমি আবার আব্বাকে চেনো না। এসব শুনলে আব্বা আমায় কেটে টুকরো টুকরো করে ফেলবে। উদ্বিগ্ন হয়ে এমাদ বলল, তাহলে কি করব? পালাবো। পালাবো মানে? অসম্ভব। সম্ভব, প্লিজ এমাদ। না, তাছাড়া আমার জানা মতে তোমার আব্বা আমায় অনেক ভালোবাসেন, তোমার কথা উনি ফেলবেন না। এসব আবদার শুনবেনও না। তুমি বোঝার চেষ্টা করো এমাদ, আব্বা এসব প্রেমের কথা জানলে আমাকে জানে মেরে ফেলবে, নয়তো জোর করে ধরে বিয়ে দিয়ে দিবে। তাই বলে পালানোর কোনো সমাধান না। এছাড়া উপায় আছে?
এক মুহূর্তে থেমে গম্ভীর স্বরে এমাত বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে ভাবতে দাও। ভাবো, তবে শেষ মুহূর্তে এসে আমায় কষ্ট দিও না। ধীরে ধীরে চোখ মেলে ঝাপসা দৃষ্টিতে চারিপাশটায় নজর দিল উল্লাসী। তার নির্জীব দেহটি বিছানার সাথে একদম সেটে লেগে রয়েছে, যেন নিথরে দেহ থেকে সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। তার হাতের সাথে ঝুলছে নালিকা জাতীয় কিছু। উঠে বসতে চেয়েও শরীরের সায় না পেয়ে আবারও চোখ জোড়া বুঝল উল্লাসী। পুরো শরীর তার ব্যথায় জর্জরিত, মাঝে মাঝে জ্বলে জ্বলে উঠছে। ঠোঁট চেপে নিজেকে সামলানোর চেষ্টায় ব্যর্থ হয়ে তার চোখ দুটো ফেটে বেরিয়ে এলো পানির ধারা। কিভাবে পারলেন উনি এতটা বাজে আচরণ করতে? উল্লাসী, হ্যাঁ তুমি কাঁদছো কেন? সকাল হবার পর থেকে পাইচারি করেই যাচ্ছে মেজবা, এই ঘর ছেড়ে ও ঘর। কখন মেয়েটির ঘুম ভাঙবে, কখন মেয়েটিকে আত্মার ভেতর আবিষ্ট করতে পারবে, এই নিয়ে অস্থির ছিল তার মন। মেয়েটির এমতো অবস্থার কারণে প্রচুর অনুতাপ হচ্ছিল। ঘোরের বশেই হোক বা অন্যভাবে অন্যায় সে করে ফেলেছে। মেয়েটি তো অবস্থায় বলে কি সেও অবুঝ ছিল? আপনি আমার কাছে আসবেন না। আচমকা উল্লাসীর মুখ থেকে এমন কথা শুনে বিছানার কাছে এসেই থেমে গেল মেজবা। হতবাক চোখে তাকিয়ে বলল, কেন? জানি না, আপনি জানে ঘর থেকে। ঠিক আছে, যাচ্ছি। স্যালাইনটা খুলে দিয়েই চলে যাচ্ছি। কিছু লাগবে না আমার, আপনি ছোবেন না আমায়। স্যালাইনটা শেষ হয়েছে উল্লাসী, এখন না খুললে রক্ত আসবে। আসুন, আপনি যে আমায় মেরে ফেলতে চান তা খুব ভালো করেই বুঝেছি আমি। ক্রন্দনরত অবস্থায় উল্লাসীর কথাগুলো শুনে গায়ে কাটা দিয়ে উঠল মেজবার। কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে থাকার পর খানিকটা দূরত্ব রেখে বিছানার এক কোণায় নিঃশব্দে বসল সে। তারপর ভাঙা গলায় বলল, সরি উল্লাসী, আমি জানতাম তুমি ছোট, তোমার বয়স কম, তুমি আন্ডার ওয়েট। তারপরও আমি ভুল করে ফেলেছি, অ্যান্ড আই অ্যাকসেপ্ট ইট। মেঝেতে নিজের দৃষ্টি আবদ্ধ করল মেজবা। উল্লাসীর ব্যথাতুর মুখের দিকে তাকানোর সাহস তার নেই। নিজেকে এতটা সামলে রাখার ফল যদি এই হয়, তাহলে পুরুষও এই পৃথিবীতে জন্মানোই তার জন্য পাপ। এ কি করে ফেলল সে? হাসি খুশিতে মেতে থাকা মেয়ের মুখের থেকে হাসি কেড়ে নিল। সে প্রাপ্তবয়স্ক, তার কাছে গত রাতের মতো সুখময় আরেকটি রাত দ্বিতীয়বার না এলেও উল্লাসীর কাছে এ রাত হয়ে উঠল সকল নিকৃষ্ট রাতের মধ্যে একটি। এমন তো চাওয়ার ছিল না তার। তোমার যে এতটা কষ্ট হবে তা বুঝতে পারলে আমি কখনোই এমন কাজ করতাম না। আমি কিন্তু বারবার তোমায় জিজ্ঞেস করেছিলাম তোমার লাগছে কিনা, কিন্তু তুমি তখন কোনো কথা বলছিলে না। তাছাড়া আমি অনেক দেখে শুনেই আসতে ছিলে, তারপরও তোমার এই অবস্থা। কথা গুলিয়ে ফেলল মেজবার। লম্বা একটা নিঃশ্বাস ফেলে দু হাতের মুঠ চেপে উল্লাসীর দিকে চেয়ে এসে আবারও বলল, সব কিছুর ঊর্ধ্বে আমি একজন পুরুষ। আমি চাইলে অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণে আনতে পারি না, কিছু পরিস্থিতিতে সবটা আয়ত্তে থাকে না। তাই বলে আপনি আমায় ব্যথা দেবেন? আমার বড় আদর চাওয়াটাই কি ভুল ছিল? সরি বাবা, আমি তো বলছি সবটাই আমার ভুল। ভুল বললেই হলো? আপনি আমায় বড় আদরের কথা বলে কেন ব্যথা দিলেন? মিথ্যে বলছেন আপনি। বড় আদরের কোনো ব্যথা নেই। আদর তো আদর, আদরে কখনোই ব্যথা লাগে না। দীর্ঘশ্বাস ফেলল মেজবা। বাল্যবিবাহের কুফল যখন নিজের জীবনে কার্যরত হয়, তখন এর ফলাফল নিয়ে আর কোনো সন্দেহ থাকে না কারো জীবনে। আচ্ছা, একটা কথা বলো আমায়, তুমি এক্স্যাক্টলি বড় আদর বলতে কি বোঝো? চোখের পানি মুছে মেজবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উল্লাসী বলল, পুরো শরীরে আদর দেয়া। আর আপনিই বলেছিলেন আদর মানেই চুমু, অথচ আপনি আমায় ব্যথা দিয়েছেন। কি পরিমাণ কষ্টে যে আমি আছি তা যদি আপনি বুঝতেন। আজ থেকে আমি রাতে একাই থাকবো, আপনি আমার কাছে আসবেন না, একদম আসবেন না। গোপন একটা দীর্ঘশ্বাস ফেলল মেজবা। সে ভুল বুঝেছিল, ভেবেছিল উল্লাসী নিজে থেকেই তার সঙ্গ কামনা করছে, অথচ তার মাথায় এটা কাজ করেনি। উল্লাসী আর যাই হোক, এ ধরনের সঙ্গ কামনা করার মতো বুঝ আসেনি। নিজের নির্বুদ্ধিতার জোরে আজ না চাইতেও এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাকে, যা চেয়েও পরিবর্তন করা এখন আর সম্ভব নয়। আপনি কি মনে করেছেন আপনি আমায় ব্যথা দিয়ে রক্ত বের করে দিয়েছেন? তা আমি দেখিনি, খুব দেখেছি। ভোরে যখন আপনি চাদর পাল্টাচ্ছিলেন, তখন আমার কথা বলার মতো শক্তি না থাকলেও দেখার শক্তি ছিল। আপনি আমায় মেরে ফেলে ওই মেয়ের কাছে যেতে চান, তা আমি খুব বুঝেছি। আপনি যান, ওই মেয়ের কাছেই যান, আমি আর কিচ্ছু বলবো না। উল্লাসীর কথার পিঠে কি জবাব দেবে ভেবে পেল না মেজবা। তাকে কি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবে? তাতে যদি স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের ব্যাপারটি পরিষ্কার হয় মেয়েটির কাছে। লম্বা একটা দম ছাড়ল মেজবা, ধীর গলায় বলল, থামলো মেজবা। উল্লাসীর মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো তার মনের অবস্থা। তার কথাগুলোর অর্থ কি বুঝতে পারছে উল্লাসী? কয়েক মুহূর্ত নীরব থেকে আবারও মেজবা বলল। কান্নার রেশ থেমে গেল উল্লাসীর। আতঙ্কিত মুখ খানিকটা স্বাভাবিক হয়ে এলো। আগ্রহী গলায় সে বলল,
তাহলে যাদের রক্তপাত হয় না তারা ব্যথা পায় না? একটু একটু আর বেশি। আপনি ইচ্ছে করেই আমাকে বেশি ব্যথা দিয়েছেন। আমি আর কখনোই আপনার পাশে ঘুমাবো না, আর কখনোই বড় আদরের কথা বলবো না। আর মুন্নি ভাবিকেও দেখে ছাড়বো। উনি আসলে একজন ভুটকি মহিলা। উল্লাসের সাথে না পেরে তার কথা মতো ঘর ছেড়ে বেরিয়ে এলো মেজবা। নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে তার। আজ তার কারণে উল্লাসীকে এত কষ্ট পেতে হচ্ছে। তাদের সুন্দর স্বাভাবিক একটা সম্পর্ক নষ্ট হতে বসেছে। ছোট মেয়েটার উপর দিয়ে যা যাচ্ছে তা মোটেও ঠিক হচ্ছে না। কিছু একটা করা উচিত তার। তবে কি করলে মানসিক এবং শারীরিক সব দিক থেকে একটু হলেও সুস্থ বোধ করবে উল্লাসী? বেলা বাজে 10টা। ভোরের পাখিদের কোলাহল বন্ধ হলেও থেমে নেই জনমানুষের কোলাহল। নতুন একটা দিন সূচনার সাথে সাথে কর্মব্যস্ত মানুষেরা লেগে পড়েছে তাদের নিত্যকার কাজে। আশেপাশে সৃষ্ট এই কোলাহল সবসময় স্বাভাবিক লাগলেও আজ কদিন যাবৎ তা কাটার মতো বিচ্ছে মেজবার কানে। সেদিনের ঘটনার পর থেকে আজ 2 দিন হলো তার সঙ্গে কথোপকথন বন্ধ রেখেছে উল্লাসী। কিছু জিজ্ঞাসা করলেও এড়িয়ে চলছে, কাছে ঘেঁষছে না। এমনকি রাতেও একা একা ঘুমোচ্ছে। ভয়ঙ্কর সেই রাত্রি যাপনের পর বেশ মিইয়ে পড়েছে মেয়েটি। কেন শুধু শুধু অসহায় বাচ্চা একটা মেয়েকে নিজের জীবনের সঙ্গে জড়ালো সে? বাবার অন্যায় মেনে কেন মুখ বুজে রইল? নয়তো আর 10টি স্বাভাবিক মেয়ের মতোই পেরে উঠত উল্লাসী। আজ মেয়েটির সঙ্গে যে অন্যায় করেছে তাতে নিজেকে ধর্ষক ছাড়া দ্বিতীয় কিছু ভাবতে পারছে না সে। আসলে কি সে ধর্ষক? এটা কি সায় ছিল না উল্লাসী? বুঝে হোক বা অবুঝে সায় তো ছিল তার। তাহলে কেন আজ তাকে এতটা অনুতপ্ততায় পোড়াচ্ছে উল্লাসী? সে কি বুঝছে না তার এই ধরনের আচরণে ঠিক কতটুকু কষ্ট পাচ্ছে সে? চুপচাপ খানিকক্ষণ থম ধরে বসে থাকার পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মেজবা। উদ্বিগ্ন মনে পায়চারি শুরু করলো পুরো চেম্বার জুড়ে। এই হলো অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করার ফল। আজ উল্লাসীর জায়গায় কোনো প্রাপ্তবয়স্ক বুঝদার মেয়ে হলে কখনো এই ধরনের পরিস্থিতিতে পড়তে হতো না তাকে। বিয়ের পর থেকে শুরু করে আজ পর্যন্ত এই বিয়ে নিয়ে কম মিথ্যার মুখোমুখি হতে হয়নি তাকে। তবুও সে সবটা মেনে বুঝে শুনে সামনে অগ্রসর হয়েছে এবং উল্লাসীকে নিয়ে তার মনে অনুভূতি সৃষ্টি হয়েছিল বলেই সে এতটা পথ মিথ্যার আশ্রয় নিয়ে এগোতে সক্ষম হয়েছে। নয়তো কী দরকার ছিল উল্লাসীকে স্ত্রীর মর্যাদা দেবার? দায়িত্ব হিসেবে গ্রাম থেকে নিয়ে এসেছিল তাকে। পাড়াতো বোন হিসেবে তা না হয় শুধু দায়িত্ব পর্যন্তই সীমাবদ্ধ থাকতো। তবে সে পারেনি। নিজের স্ত্রীকে অন্যের সঙ্গে জড়ানো তো দূরের কথা, তার পাশে নামটি পর্যন্ত শুনতে পারেনি। আজ সেই স্ত্রী তার পথ চলার সঙ্গী যদি তাকে না বুঝে, এর চেয়ে কষ্টকর দ্বিতীয় আর কি থাকতে পারে পৃথিবীতে? সে ঘোরের বশে অন্যায় করে ফেলেছে, তবে সহজ ভাষায় বললে প্ররোচনায় পড়ে অন্যায়টি করেছে এবং তা সে অগ্রাহ্যও করছে না, বরং তা মেনে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইছে। সেখানে উল্লাসী কেন সবটা মেনে সুস্থ স্বাভাবিক একটা জীবনে ফিরে আসতে চাইছে না? কি রে, তুই আমার ফোন পিক করছিস না কেন? ইভানার গলার স্বরে চিন্তার জগৎ ছেড়ে বেরিয়ে এলো মেজবা। দীর্ঘশ্বাস ফেলে নিজের চেয়ারে ফিরে এসে বসে বলল, ফোন সাইলেন্ট ছিল। ফোন না হয় আজ সাইলেন্ট ছিল, কাল কেন পিক করিসনি? কালকে লিমনকে নিয়ে ল্যাব 8-এও গেছিলাম, তবে গিয়ে শুনলাম তুই নাকি কিছুক্ষণ হলো বেরিয়েছিস। ও, তো বাসায় আসলেই পারতি। মেজবার মুখোমুখি চেয়ারে বসে ইভানা বলল, লিমনও বলেছিল তোর বাসায় যেতে, তবে পরে উল্লাসের কথা ভেবে আর যাওয়া হয়ে ওঠেনি। মেয়েটি ছোট, কিভাবে না ভাববে? চোয়াল শক্ত হয়ে এলো মেজবার। গম্ভীর মুখে সে বলল, তোদের ইচ্ছে হলে তোরা যাবি, এখানে উল্লাসীকে তোদের নিয়ে ভাবতে হবে না। কি হয়েছে বলতো? তোকে এমন অদ্ভুত কেন লাগছে? কিছু না, আমি ঠিক আছি। নো, আই থিঙ্ক সামথিং ইজ ফিশি। ঘাড় নেড়ে চেয়ারে মাথা এলিয়ে দিল মেজবা। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে চোখ জোড়া বুঝে ক্ষীণস্বরে বলল, তুই বেশি ভাবছিস। I don't think so. Although that is your personal matter. But I want to know. তেমন কিছু না, বাদ দে। কপাল কুঁচকে ফেলল ইভানা। সন্দেহ হচ্ছিল তার, তবে মেজবার ব্যক্তিগত জীবন নিয়ে তার কথা বলা ঠিক হবে কিনা তা নিয়ে একদম দ্বিধায় ভুগছিল। তবে আজ মনে হচ্ছে বেশ দেরি করে ফেলেছে সে। তার উচিত ছিল সেদিন রাতেই পুরো ব্যাপার সম্পর্কে জানতে চাওয়া। মেজবার দুহাতে নিজের হাতের মাঝে বন্দি করল ইভানা। তাকে আশ্বস্ত করে বলল, প্লিজ, তুই আমাকে বলতে পারিস না। ভরসার সন্ধান পেয়ে চোখ জোড়া মেলল মেজবা। অজস্র অস্থিরতা গলায় চাপিয়ে পুরো ঘটনাটা খুলে বলতে শুরু করলো ইভানাকে। উল্লাসীর আচরণ দ্বারা মানসিকভাবে আজ এতটাই ভেঙে পড়েছে যে সারাক্ষণ এক হিংস্র পাখি টুকরে টুকরে খেয়ে যায় তার বুকের ভেতরটা। আর ইউ শিওর? আই মিন সিরিয়াসলি, উল্লাসী তোকে এইভাবে ট্রিট করছে? ইভানার প্রশ্নে ব্যথাতুর গলায় মেজবা বলল, আমি কি করব বল?
আমি জাস্ট বুঝতে পারছি না। আমি ওকে যথেষ্ট বুঝিয়েছি, কিন্তু ও কোনোভাবেই মানতে রাজি নয়। হ্যাঁ, আমি মানছি ও প্রচুর ভয় পেয়েছে, তবে সেই ভয় ভাঙানোর একটা সুযোগ তো আমায় দেবে। আমি কি একবার উল্লাসের সাথে কথা বলে দেখব? না, দরকার নেই, তাতে হিতে আরও বিপরীত হবে। উদ্বেগপূর্ণ গলায় ইভানা বলল, তাহলে জানি না, আই এম টোটালি ফেড আপ। শোন, আমার মনে হচ্ছে উল্লাসীকে তোর কিছুদিন সময় দেওয়া উচিত। ও যেহেতু ছোট, এসব ব্যাপারে অঙ্গ, তাতে শি নিড সাম টাইম। আমি কি ওকে সময় দিচ্ছি না? আমি ভুল করেছি অ্যান্ড আই অ্যাকসেপ্ট ইট। তারপরও ও কেন বুঝছে না? ও ছোট মেজবা। হ্যাঁ, ছোট। এই ছোট মেয়েকে বিয়ে করে আমার জীবনটা ধ্বংস করলাম। না সেদিন মুখ বুঝে আব্বার কথা শুনতাম, আর না এমন পরিস্থিতিতে পড়তাম। আজ ওর জায়গায় কোনো অ্যাডাল্ট ম্যাচিওর মেয়ে ধর তুই, থাকলে কি এমন পরিস্থিতিতে পড়তে হতো আমায়? মেজবার প্রশ্নের উত্তরে কোনো জবাব দিল না ইভানা। মেজবা ঠিক কী বোঝাতে চাইলো এই কথা দ্বারা? তাহলে কি মেজবার মনেও তাকে নিয়ে কিছু রয়েছে? বদমেজাজি বাবার ভয় কি তা প্রকাশ করতে পারেনি? আর কিছু ভাবতে পারল না ইভানা। মেজবার দুহাত জোরে চেপে ধরে মনে মনে আওড়ালো, আমি তোকে ভালোবাসি, তবে তুই একটা বন্ধনে জড়িয়ে পড়ার পর আমি নিজেকে সামলে নিয়েছিলাম, কিন্তু এখন যখন উল্লাসী তোকে নিয়ে এতটা আনশিওর, তখন ইউ ডিজার্ভ বেটার মেজবা। গোসল সেরে কাপড় চোপড় ছাদে মেলে ফ্ল্যাটে ঢোকার সময় একবার মেজবার ফ্ল্যাটে যাবে কি না তা নিয়ে ভাবলো মুন্নি সরকার। উল্লাসী দুদিন যাবৎ তাকে এড়িয়ে চলছে। মেয়েটা অবুঝ জানা ছিল, তবে এতটাও অবুঝ তা জানা ছিল না। যেখানে স্বামীর আদর ভালোবাসা প্রতিটি মেয়েরই কাম্য, সেখানে এই মেয়ে এক রাতের ভয়ে স্বামীর ধারে কাছে ঘেঁষছে না। আদর ভালোবাসায় ভয়ের কি আছে তা এই 2 দিন ভেবেও মাথায় আসেনি তার। তার ক্ষেত্রে বিবাহিত জীবনের প্রথম রাতকে ঘিরে ভয়ে ছিল সে, তবে তা পার করার পর সকল ভয়ভীতি একদম কেটে গিয়ে সেখানে এসে ভর করেছিল একরাশ মুগ্ধতা, ঘোর আকাঙ্ক্ষা। সেখানে এই মেয়ে ভয়ভীতি কাটানো তো দূরের কথা, সে ব্যাপারে কথা বলতেই নারাজ। এসবে এতই যখন ভয়, তোর তখন প্রেমে প্রীতি কেন করেছিলে? কথাটা উল্লাসীকে বলতে গিয়েও নিজেকে সামলে নিয়েছে বারবার। মেয়েটা ছোট, তাকে না হয় ধীরে সুস্থে সময় নিয়ে বোঝানো যাবে। আপনি এসছেন, ভালো করেছেন, একটু দাঁড়ান। দরজা খুলে মুন্নি সরকারকে দেখা মাত্রই ঘরে ফিরে এলো উল্লাসী। গুছিয়ে রাখা কাপড় চোপড়ের মাছ থেকে নাইটি বের করে আবারও এগুলো সদর দরজার দিকে। এই যে ধরুন, আর কখনোই এসব উল্টোপাল্টা জিনিস আমায় দেবেন না। থমথমে মুখে নাইটিটা হাতে নিল মুন্নি সরকার, তারপর বলল, কিছু কথা ছিল, ভেতরে গিয়ে বসে কথাগুলো বলবো। আমি আপনার কোনো কথা শুনবো না। একরকম জোরপূর্বক ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করলো মুন্নি সরকার। উল্লাসীকে হাত ধরে টেনে নিয়ে এগুলো ড্রয়িং রুমের দিকে। এই মেয়ের উদ্ভট সব চিন্তাভাবনা ইতিহাস ঘটিয়েই ছাড়বে সে। তোমার বয়স কত জানো? 14 বছর। 2 দিন পর 15তে পা দিবে। তোমার মতন হাজার হাজার মেয়ে স্বামী সন্তান নিয়ে সংসার করে বেড়াচ্ছে, আর তুমি ঢং করে বেড়াও। নিজেকে এখনো বাচ্চা ভাবো তুমি? কত ছোট বাচ্চা তুমি, এখনো ফিডার খাও? চোখ জোড়া প্রশস্ত হয়ে এলো উল্লাসীর। মুন্নি সরকারের হাতের মাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে উঁচু স্বরে বলল, আপনি আমার সাথে এভাবে কথা বলবেন না। কিভাবে কথা বলতে হবে আপনার সাথে? আপনি তো ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া, তাই না? আপনি যান, যান বলছি। থাকতে আসিনি তোমার বাসায়। আজ মেজবা বলে এসব রং ঢং করে কুল পাচ্ছ। অন্য কারো ঘরে গেলে এসব ঢং ছুটিয়ে নিজের পুরুষত্ব দেখাতে একদিনও সময় দিত না। নিজের ছোট বোন হিসেবে মেনে নিছিলাম তোমাকে। তুমি ছোট বলে তোমার ভালো মন্দ কথা ভাবতাম। এটাই আমার দোষ হয়ে গেল, তাই না? আপনি কখনোই আমার বোন হিসেবে ভাবেননি, নয়তো বড় আদর করে আমাকে এমন একটি রাতের মুখোমুখি করতে পারতেন না। কই, সুহাকে তো কখনোই আমি এমন কোথাও রেখে আসবো না যেখানে ওর জন্য কষ্ট অপেক্ষা করছে। নিজের মাথা নিজে চাপড়িয়ে উতলা কণ্ঠে মুন্নি সরকার বলল, আরে পাগল মেয়ে, এটা স্বাভাবিক একটা ঘটনা। প্রতিটি স্বামী স্ত্রীর মাঝে এসব ঘটে, এমনকি তোমার বাবা মার মাঝেও এসব ঘটেছে। বাজে কথা বলবেন না। বাজে কথা কখন বললাম? এসব না ঘটলে তুমি এলে কিভাবে? আকাশ ফেটে? চোখ জোড়া ছলছল হয়ে এলো উল্লাসীর। ধরা গলায় সে বলল, আমি আমার বাবা মার ভালোবাসার ফসল। আপনি দয়া করে আমার বাকে এসবের মাঝে টেনে আনবেন না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো মুন্নি সরকার। সময় নিয়ে নিজেকে শান্ত করে শীতল গলায় বলল, ঠিক আছে, আনলাম না। দেখো উল্লাসী, আমার কথা একটু মন দিয়ে শোনো। প্রতিটি স্বামী স্ত্রীর মাঝেই এসব হয়, এটাই স্বাভাবিক। অস্বাভাবিক কোনো কিছু না। অস্বাভাবিক কোনটা জানো?
যখন স্বামী স্ত্রীর মাঝে এসব না হয় তখন স্বামীরা নানান খারাপ কাজে নিজেদের জড়িয়ে ফেলে। আর যদি তুমি মেজবাকে নিজের শরীর দিয়ে সুখ দিতে না পারো, মেজবা দুদিন পর ইভানার কাছে শরীরের চাহিদা মেটাতে যাবে, যা একজন স্ত্রী হিসেবে মানতে পারবে তুমি? পারবো। ব্যথা দিয়ে ভয় দেখিয়ে যদি আমার নিজের জিনিস আমার কাছে রাখতে হয় তাহলে আমার সেই জিনিসের দরকার নেই। যার ইচ্ছে সে নিয়ে যাক। এখন বলছো ঠিক আছে, কিন্তু যখন বোঝ হবে তখন এটা নিয়ে তোমার আফসোসের সীমা থাকবে না। না থাকলে নেই, এ নিয়ে আপনার ভাবতে হবে না। বোঝার চেষ্টা করো। আপনি জানতো এমনিতেই আপনার কথা মেনে আমি পাগল হয়ে যাচ্ছি। উনি ঠিকই বলেছিল, আপনি আসলে একজন স্যাচরা মহিলা। মেজাজ অসম্ভব খারাপ হয়ে এলো মুন্নি সরকারের। এই জন্যে বোধহয় মানুষের ভালো চাইতে নেই। সে যেখানে মেয়েটিকে ভালো করতে চাইছে সেখানে মেয়েটি তাকে বারবার হেনস্থ করে যাচ্ছে। সোফা ছেড়ে উঠে পড়ল মুন্নি সরকার। দাঁতে দাঁত চেপে কটমটিয়ে বলল, আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে তুমি মেয়ে কিনা, কারণ একজন মেয়ে স্বামীর আদর উপেক্ষা করার মতন শক্তি নেই। আপনি কিন্তু আবারও বাজে কথা বলছেন। হাজারবার বলবো, এতই যখন সেক্স নিয়ে অ্যালার্জি তোমার, তখন প্রেম কেন করেছিলে? প্রেম কখন করলাম? বলতে গিয়েও থেমে গেল উল্লাসী। চোখ জোড়া জ্বলছে তার, মাথায় ব্যথায় পুরো মাথা ঝিনঝিন করছে। এই মহিলাকে আর এক দণ্ড সহ্য হচ্ছে না। আজ স্বামী পাশে আছে, তবে তুমি মূল্য বুঝতে চাইছো না? একদিন এমন সময় আসবে যখন তুমি তার মূল্য, সংসার সবটাই বুঝবে, তবে সেদিন সে তোমার পাশে থাকবে না। এই মুন্নি সরকারের কথা সেদিন মনে পড়বে তোমার। একদমে কথাগুলো বলে হন্য পায়ে মুন্নি সরকার ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যেতে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো উল্লাসী। সদর দরজা বন্ধ করে এগুলো শোবার ঘরের দিকে। সেদিন রাতের পর শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও তার মনের ভেতরে অশান্তি দিনের পর দিন ক্রমশ বাড়ছে, যার দরুন অদ্ভুত কিছু পরিবর্তনও ঘটেছে তার মাঝে। যে মেয়ের রাতে একা ঘুমাতে ভয়ে আত্মা শুকিয়ে আসতো, সে আজ কদিন যাবৎ রাতে একাই ঘুমায়। বিছানায় গুটিসুটি মেরে একা শুয়ে চোখ বুঝতে অজস্র ভয় কাজ করলেও তা নিয়ে টু শব্দ করে না। আজকাল তার চারিপাশের মানুষের প্রতি বেশ ভয় কাজ করে। তাদের কথায় প্রভাবিত হতে ইচ্ছা করে না মেজবার পাশাপাশি বসে গল্প করতে। হাজারবার আবদার করে চাইতে ইচ্ছে হয় না ছোট আদর। তাহলে কি নিজস্বতা বলতে যার মাঝে কিছুই ছিল না আজ তার মাঝে সত্তা জেগে উঠছে? পরন্ত বিকেলের শীতল হাওয়া জানালা ভেদ করে গায়ে এসে লাগছে উল্লাসী। দুপুর থেকে তার মন অসম্ভব খারাপ থাকলেও এখন মন খারাপ ভাবটা কেটে গেছে। নাম না জানা এক প্রশান্তির ছায়া এসে আঁকড়ে ধরেছে তাকে। খুব ইচ্ছে করছে পাখি হয়ে উঠতে খোলায় আকাশ পানে। তবে কি আদৌ সম্ভব? চিন্তার রাজ্যে বেশ খানিকক্ষণ পায়চারির পর চারিপাশ থেকে আজানে সুমধুর সুর শুনতে পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল উল্লাসী। উদাস মনে জানালা বন্ধ করে ওয়াশরুমের দিকে এগুতেই কানে এলো কলিং বেলের শব্দ। কে এলো এই ভরসন্ধ্যায়? নিশ্চিত মুন্নি সরকার। কড়া করে আরও কিছু কথা না শোনালে উনি পিছু ছাড়বেন বলে মনে হয় না। অশান্ত পায়ে সদর দরজার দিকে এগুতে এগুতে উঁচু স্বরে উল্লাসী বলে উঠল, আপনি আবারও এসেছেন? কি সমস্যা আপনার? কি? হ্যাঁ। কড়া গলায় কথাগুলো বলে দরজা খুলতেই নিস্তেজ হয়ে পড়ল উল্লাসী। তার সামনে দাঁড়িয়ে রয়েছে বয়স্ক মতো এক লোক। ফর্সা গাল ভর্তি পাকা দাড়ি গোঁফ, মাথায় সাদা চুলকে আবৃত করে রেখেছে কালো টুপি, পরনে কালো জোব্বা। বিশাল দেহী লোককে দেখে দু কদম পিছিয়ে গেল উল্লাসী। কাপা গলায় বলল, কে আপনি? এটা কি মেজবা শেখের বাসা? জি। তুমি উল্লাসী? জি। লোকটার গম্ভীর মুখ খানিকটা নরম হয়ে এলো। মেজবা বাসায় আছে? না। তোমার সাথে আমার কথা আছে, চলো ভেতরে বসে কথা বলি। ঢোক চেপে দরজা আঁকড়ে ধরল উল্লাসী। কম্পনরত গলায় বলল, আমি আপনাকে চিনি না, আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আমি শিকদার মির্জা, তোমার নানা, তোমার মা উষার বাবা। এবার ভেতরে যেতে পারি? বলেই পাশ ফিরলেন তিনি। কিছু দূরে দাঁড়িয়ে থাকা রক্ষীর উদ্দেশ্যে বলল, এই আনিস, সুহাকে গাড়ি থেকে নামিয়ে উপরে নিয়ে এসো। ক্লান্ত শরীরে বাড়ি ফিরল মেজবা। নানান চিন্তাভাবনায় পুরো মাথা ব্যথায় টনটন করছে। আজও আরেকটা নিঃসঙ্গ রাত কাটাতে হবে, এবং যে রাতে পাশে ফিরে এসে দেখা পাবে না উল্লাসী। এতটা অবুঝ কেন মেয়েটা? একটুখানি কম অবুঝ হলে কি এমন হতো? অস্থির মনে কলিং বেল চাপতেই ভেতর থেকে দরজা খুলে দিল উল্লাসী। ফিসফিসিয়ে বলল, নানা এসছে? কে এসেছে? নানা আপনার না, আমার নানা। কপাল কুঁচকে ফেললো মেজবা। ভেতরে প্রবেশ করে এগুলো ড্রয়িং রুমের দিকে। মেজবা? সিকান্দার মির্জা উঠে দাঁড়িয়ে প্রশ্নটি করতে দ্রুত পায়ে তার দিকে এগুলো মেজবা। সৌজন্যসূচক একটা হাসি ঠোঁটে ফুটিয়ে বলল, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। জি, আপনি বসুন।
সিকান্দার মির্জা সোফায় শরীর এলিয়ে দিতে তার পাশে বসলো মেজবা। আগ্রহী চোখে তাকিয়ে রইল কালো জোব্বা পরিহিত বৃদ্ধ লোকটির দিকে। আমি বাস্তববাদী মানুষ। বাস্তবতা বড়ই জটিল হলেও আমি তাকে আঁকড়ে ধরে চলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সোজা হয়ে বসলেন সিকান্দার মির্জা। গম্ভীর মুখ খানিকটা ব্যথিত করে বলল, মেয়ে আমার গত হয়েছে বছর 5 আগে, অথচ তা আমার কানে এসেছে দিন 5 হলো। খবর শুনে বড়ই ব্যথিত হয়েছিলাম, তবে কাঁদিনি। জীবনের প্রায় সব সিদ্ধান্ত আমি শক্ত থেকে নিয়েছি। সেখানে আমার মতো মানুষকে মেয়ে বিয়োগে কাঁদতে নেই বলেই আমি মনে করি, যেখানে মেয়েকে আমি বহু বছর আগেই ত্যায্য করে দিয়েছিলাম। নড়ে চড়ে বসলো মেজবা। মাথার উপর ফুল স্পিডে ফ্যান চললেও তার চিপের কোনা বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম। হঠাৎ করে এই লোকের আগমনের সঠিক কারণ খুঁজে পাচ্ছে না সে। যেতে চাইনি, কিন্তু মনকে সামান্য নরম করে গেলাম। তবে দুরুমের সেই বাড়িতে আমি আমার মেয়ের স্মৃতি খুঁজে পেলাম না। পেলাম আমার নাতনি সুহাকে। ময়লা জামা কাপড় গায়ে, উস্কো খুস্কো চুল নিয়ে মাটিতে বসে খিদের জ্বালায় গড়াগড়ি করছিল সে। বিশ্বাস করবে কিনা জানি না, তবে সেই দৃশ্য আমার চোখে পানি এনে দিয়েছিল। সেদিন আমার বুকের ভেতর শক্ত পাথরটা প্রথম নড়াচড়া দিয়েছিল। তারপর আর কি, বদমাসটার দু গালে 2 চর বসিয়ে দিলাম। আমার নাতনিকে আমার কাছে নিয়ে এলাম। উল্লাসীর বাবা বদমাসটাকে খুন করতে পারলে আমার মন শান্ত হতো। ছোট লোকের ঘরে ছোট লোক একটা। থামলেন সিকান্দার মির্জা। লম্বা একটা নিঃশ্বাস ফেলে আবারও গম্ভীর মুখে বললেন, তোমার বাবার সাথে আমার কথা হয়েছে। বেশ সুবিধাবাদী একজন লোক তিনি। বেশ সুবিধাবাদী একজন লোক তিনি এবং চতুর। তবে তার একটা দিক ভালো লেগেছে আমার। ভুলজোড়া কুচকে ফেললো মেজবা। লোকটা ভারী ভারী কথা ক্রমশ তার বোঝার বাইরে চলে যাচ্ছে। সময় নিল না মেজবা, ক্ষীণস্বরে বলল, হয় হলেও তা মাথা থেকে ঝেড়ে ফেলো। ওই বদমাস হাজারটা ভুলের মাঝে একটি ভালো কাজ করেছে, তা হলো তোমার হাতে আমার নাতনিকে তুলে দিয়ে। আর ঠিক এ কারণেই আমি ওই বদমাসটার গালে জুতার বাড়ি না মেরে হাতের বাড়ি মেরেছি। মেয়ে হয়ে জন্মালে বিয়ে শাদী একদিন দিতেই হবে। সিঙ্গি করে একটা পাত্র জুটিয়ে বিয়ে দেওয়ার পর মেয়ে যে সেখানে শান্তিতে সংসার করতে পারবে এমন কথা জোর গলায় বলতে পারবে কেউ? পারবে না। বরং মেয়েকে লিখিয়ে পড়িয়ে বড় করে যদি সেও তার মায়ের মতো কোনো ড্রাইভারের হাত ধরে পালাতো, তাহলে সমাজে সি পড়ে যেত। সেক্ষেত্রে ছোটকালেই একজন চরিত্রবান এবং প্রতিষ্ঠিত ছেলের হাতে মেয়ে তুলে দেওয়ার মাঝে আমি দোষের কিছু দেখছি না। আমার মেয়ে যদি ড্রাইভারের জায়গায় কোনো প্রতিষ্ঠিত ছেলেকে এনে আমার সামনে হাজির করত, আমি নির্দ্বিধায় তাদের মেনে নিতাম। গোপন একটা দীর্ঘশ্বাস ফেললেন সিকান্দার মির্জা। মেজবার উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে বললেন, আমি আবেগী কথাবার্তা বলবো না। না বলবো মা মরা মেয়ের মুখের দিকে তাকিয়ে হলেও তাকে মায়া করতে। উল্লাসী তোমার বিয়ে করাবো, তোমার দায়িত্ব। আমি উল্লাসীর অভিভাবক হিসাবে তখনই কিছু বলবো যখন দেখব তুমি তোমার দায়িত্ব ঠিকভাবে পালন করছো না। আমি কি আমার কথা বোঝাতে পেরেছি তোমায়? জবাব দিল না মেজবা। হালকা মাথা নেড়ে অবাক চোখে তাকিয়ে রইল সিকান্দার মির্জার দিকে। লোকটার কথা এখনো ঠিকভাবে বোধগম্য হচ্ছে না তার। উঠে দাঁড়াতে গিয়েও আবারও বসে পড়ল মেজবা। লোকটার কথাগুলো এখনো কানে বিচ্ছে তার। উল্লাসীর এখন যে বয়স, এটাই একদম উত্তম বয়স তোমার জীবনের মতো করে ওকে গড়িয়ে নেবার। প্রথমবার কথা নরম করে বোঝাবে, দ্বিতীয়বার একটু কঠোর, তবে তৃতীয়বার কোনো ছাড় দেবে না। বুঝতে না চাইলে 2 গালে 2 চর বসিয়ে হলেও বোঝাবে, কারণ ওর ভালো খারাপ দেখার দায়িত্ব সবটাই তোমার। আর আজ এ অধিকার আমি তোমায় দিয়ে যাচ্ছি। গো এহেড ইয়াং ম্যান, আই লাইক ইউ অ্যান্ড ইয়োর বিহেভিয়র। যাও, উল্লাসীকে গিয়ে বলো ওর হাতের খাবার খেয়ে তারপর আমি বেরোবো। প্রথমবার কথা নরম করে বোঝাবে, দ্বিতীয়বার একটু কঠোর, তবে তৃতীয়বার কোনো ছাড় দেবে না। বুঝতে না চাইলে 2 গালে 2 চর বসিয়ে হলেও বুঝাবে। তবে এমন কিছু করলে আদৌ কি পৃথিবীতে নিজের ছায়া খুঁজে পাবে সে?
আপনার নাতনি যেখানে আদুরি সহ্য করতে পারে না সেখানে আবার হাতের মাইর। আমায় আস্ত রাখবে বলে আপনার মনে হয়? কেটে টুকরো টুকরো করে তা হাঁড়িতে বসিয়ে আমাকে কষিয়ে আপনাকে রাতের খাবার খাইয়ে দেবে। গুনগুনিয়ে মেজবার কথাগুলো বলতেই ভ্রুকুচকে কিছু বললে? জি না, কি আর বলবো, ওই তো মাংস। আমি যাই, দেখি ওর রান্নাবান্না কত দূর। সুহাকে বেশ যত্ন সহকারে খাইয়ে দিচ্ছে উল্লাসী। রোগা পাতলা শ্যামবর্ণের মেয়ে সুহা, দু চোখ হরিণীর মতো টানা টানা, লম্বা নাক, মাথা ভর্তি কালো কোকড়ানো চুল, অসম্ভব মায়াবী চেহারার একটা মেয়ে। অথচ এই মেয়ের উপরই কিনা দিনের পর দিন বিনা কারণে অত্যাচার চলে গেছে। কিভাবে পেরেছে? শুধুমাত্র পায়ের সমস্যা এবং কথা না বলতে পারায় কেউ এতটা অবহেলিত হয়? বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেজবার। বিষণ্ণ মনে আবারও ভাতের থালায় হাত দিতেই পাশ থেকে সিকান্দার মির্জা বললেন, দ্রুত খাও নানু ভাই, আবার বাসায় ফিরতে হবে। বাসায় ফিরতে হবে মানে? আপনি সুহাকেও সাথে নিয়ে যাবেন? হ্যাঁ। সিকান্দার মির্জার কথার পিঠে কিছু বলল না উল্লাসী। অসহায় চোখে তাকালো মেজবার দিকে। উল্লাসীর চাহনিতে বুকের ভেতরটা টিপটিপ করে উঠল মেজবার। অনুরোধের গলায় সে সিকান্দার মির্জার উদ্দেশ্যে বলল, ও কিছুদিন থাকুক উল্লাসীর কাছে। কিন্তু কাল ওর ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি না হয় নিয়ে যাব। একদণ্ড ভেবে সিকান্দার মির্জা সুহার দিকে চেয়ে বললেন, নানু ভাই, তুমি এখানে থাকতে চাও? জবাব দিল না সুহা। আঁকড়ে ধরল তার পাশে দাঁড়িয়ে থাকা উল্লাসীর কোমর। বিপরীতে ঠোঁট হালকা প্রশস্ত করে হাসলেন সিকান্দার মির্জা। মুখের উচ্ছিষ্ট খাবার গিলে বললেন, রান্না কে শিখিয়েছে তোকে? ওভাবে কেউ শেখায়নি, কিভাবে যেন হয়ে গেছে। তা তো হবেই। সারাদিন হাতা খুন্তি দিয়ে ফেলে রাখলে কি সেই মেয়ে পড়াশোনায় পাকা হবে? বদমাস ছোকরা একটা। কে বদমাস ছোকরা? তোর বাপ। যত সব ছোট লোকই চিন্তা ভাবনা দিয়ে মাথা ভর্তি। নিমিষে মুখ চুপসে গেল উল্লাসী। বাবাকে নিয়ে কেউ বাজে কথা বললে বুকের ভেতরটায় অদ্ভুত এক কষ্ট হয় তার, যা ক্ষণিকে গলা পাকিয়ে বুক চেপে গলা খামচে ধরে ঝরে পড়তে চায় চোখ বেয়ে। ওর পড়াশোনা নিয়ে কিছু ভাবছো? সিকান্দার মির্জা মেজবার উদ্দেশ্যে প্রশ্নটি করতেই মাথা নেড়ে সম্মতি জানালো মেজবা। স্বচ্ছ গলায় বলল, হ্যাঁ, আপাতত কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়েছি, তবে কিছু ঝামেলার কারণে এখনো যাওয়া হয়ে ওঠেনি। গ্রেট, আই লাইক ইউ। আজ তোমার জায়গায় ওই ছোট লোক নিজের মতো কারো হাতে উল্লাসীকে তুলে দিলে সে কখনোই এসব নিয়ে ভাবতো না। মনের ভেতর তৃপ্তি অনুভব করলেন সিকান্দার মির্জা। মেয়ের করা কাজে বহু বছর যে তৃপ্তির খোঁজ পায়নি সে। সংসার ধর্ম বড় ধর্ম, তাহলে বোঝো এটা কত কঠিন কাজ। এক গ্লাস পানি ঢকঢক করে গিলে লম্বা একটা দম ছাড়লেন সিকান্দার মির্জা। আবারও ভারী গলায় বললেন, সংসার টিকিয়ে রাখতে ভালোবাসাটা আবশ্যক নয়, তবে ভালোবাসাহীন জীবন কিছুটা নুন ছাড়া তরকারির মতো। পেট ভরাচ্ছি তবে স্বাদ পাচ্ছি না। তোমার হাতের কাছে নুন থাকতেও তুমি ইচ্ছে করে স্বাধীন খাদ্য গোরগ্রাসে কেন গিলবে? কথায় কি যুক্তি খুঁজে পাচ্ছ? পাশ থেকে মেজবা জবাব দিল, ভালো থাকার মূল মন্ত্র হচ্ছে ভালোবাসা। জটিল এই সংসার জীবন তখনই সহজ হবে যখন তোমরা দুজন দুজনকে ভালোবাসবে, সম্মান করবে, একে অপরের চাহিদায় গুরুত্ব দেবে, একে অপরের দোষকে বড় করে দেখবে না। মোট কথা, ভালো যদি বাসই তাহলে নিজের সবটা দিয়েই তাকে ভালোবাসবে, তার ভালোবাসাকে ভালোবাসবে, আর খারাপটাকেও ভালোবাসবে না। তাহলে ক্রমেই সংসার জীবন জটিলতায় ভরে উঠবে। আর দুজনের এক্সপেকটেশন জটিল কিছু নয়। তুমি তার কাছ থেকে নুন আশা করলে জীবনসঙ্গী হিসেবে প্রথমে তুমি তাকে 1 চিমটি নুন দাও, বিনিময়ে সে তোমাকে 2 চিমটি নুন ফিরিয়ে দেবেই দেবে। সকাল সকাল সুহাকে নিয়ে মেজবা বেরিয়েছে ডাক্তার দেখানোর জন্য। তাদের সাথে অবশ্য সিকান্দার মির্জাও রয়েছেন। সুহার সঙ্গে যাবার ইচ্ছে থাকলেও মেজবার সামনে তা প্রকাশ করেনি উল্লাসী। এমত অবস্থায় ঘরে বসে একান্তেই সময় কাটাতেও বিরক্ত লাগছে। বোনের জন্য মনটা আনচান করছে। হঠাৎ করে সিকান্দার মির্জা নামক কেউ সুহার জীবনে আলো হয়ে এসে তার পুরো জীবন পাল্টে দেবে, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বোনের সঙ্গে দেখা করাবে, তা অকল্পনীয় ছিল। অথচ আজ তাই ঘটছে।
কি করবে ভেবে না পেয়ে উৎফুল্ল মনে পাশের ঘরে এসে ঘর গোছানোর কাজে মন দিল উল্লাসী। বেশ করাত হলো এ ঘরে ঘুমাচ্ছে মেজবা। প্রচণ্ড গোছগাছ স্বভাবের মানুষ তিনি, অথচ ঘরের কি হাল করে রেখেছে। কোনো কারণে কি অস্থিরতায় আছেন উনি? যেমন অস্থিরতায় সেদিন কাটাতো তার বিয়ের পরপর। উল্লাসীর চিন্তাভাবনা গতিপথ থেমে গেল হঠাৎ ইভানার আগমনে। সদর দরজা খুলতে আচমকায় ইভানার এই আগমন বোধগম্য হলো না তার। তীক্ষ্ণ দৃষ্টিতে তার কারণ খুঁজতে উঠে পড়ে লাগতেই মুখ খুলল ইভানা। সময় নিয়ে সহবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে খুঁটিনাটি সবটাই ভেঙে খুলে একসময় উল্লাসী দুহাত চেপে ধরে ইভানা বলল, এটা নর্মাল উল্লাসী, এটা হবে। নয়তো তোমরা বুড়ো বুড়ি হওয়ার পর তোমাদেরকে কে দেখবে বলো তো? উদ্বেগপূর্ণ গলায় উল্লাসী জবাব দিল, দেখার মতো তো আসলেই কেউ থাকবে না। ইয়েস, ইউ গট ইট, কেউ থাকবে না। তাছাড়া তুমি আমার একটা কথার উত্তর দাও, মেজবা যখন তোমার আদর করে তখন তোমার ভালো লাগে না? কতটুকু ভালো লাগে? লাগে জানি না। তুমি জানো উল্লাসী, হয়তো এই ভালো লাগার কোনো সীমা পরিসীমা নেই বলেই তুমি তার অনুভূতিগুলো ব্যাখ্যা করতে পারছো না। তাছাড়া ঠিক এর মাধ্যমেই কিন্তু স্বামী স্ত্রীর মাঝের সম্পর্ক পূর্ণতা পায়। একদণ্ড থেমে উল্লাসীর মনের অবস্থা বোঝার চেষ্টায় ব্যর্থ হয়ে আবারও ইভানা বলল, স্বামী স্ত্রীর মাঝে সেক্স কোনো বাজে কাজ নয়, আর না মেজবার উদ্দেশ্যে এর মাধ্যমে তোমার কষ্ট দেওয়া। একটা জিনিস ভেবে দেখো, মেজবা যদি তোমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য থাকতো তাহলে এখনও কোনো একটা গিল্টি ফিল করতো, কেন তোমার নীরবতার কষ্ট পেত, কেন তোমার থেকে দূরে দূরে থাকতো। জানি না বললেও তো হবে না, তোমার জানতে হবে তুমি মেজবার স্ত্রী। তুমি এসব না বুঝলে না জানলে আর কে জানবে বলো? দীর্ঘশ্বাস ফেলল ইভানা। গলার স্বর খানিকটা কমিয়ে এনে আবারও বলল, ব্যথা পেয়েছ? তবে এটা রেগুলার চালালে আর ব্যথা পাবে না, মাঝে গ্যাপ রাখলে আবারও প্রথমবারের মতোই ব্যথা পাবে। আমি একজন গাইনোকোলজিস্ট, আমি তোমাকে ডক্টরি ভাষায় বলবো বা স্বাভাবিক মানুষের ভাষ্যে, উভয়ভাবেই বোঝানোর চেষ্টা করেছি। এখনও যদি তুমি না বোঝো, অবুঝের মতো আচরণ করে মেজবাকে কষ্ট দাও, তা কি ঠিক হবে? এতে তোমার বিবেক কি বলে উল্লাসী? সময় না নিয়ে উল্লাসী ক্ষীণস্বরে বলল, ঠিক হবে না। জানো উল্লাসী, গতকাল যখন আমি সবটা জানতে পারলাম তখন আমার একবার মনে হয়েছিল তুমি মেজবার জন্য ঠিক নও। মেজবা তোমার চাইতে বেটার কাউকে ডিজার্ভ করে। তবে পর মুহূর্তে যখন তোমাকে নিয়ে মেজবার ভেতরটার ছটফটানি দেখলাম, তোমাকে নিয়ে ওর অসুস্থ মস্তিষ্কের চিন্তাভাবনা দেখলাম, তখন মনে হলো মেজবা তোমাকে ডিজার্ভ করে কিনা জানি না, তবে সে ভালোবাসার মানুষটিকে নিয়ে সুখে থাকার ডিজার্ভ করে। অ্যান্ড ইউ নো হোয়াট, হি লাভস ইউ আ লট। প্রচুর ভালোবাসে ও তোমায়, প্রচুর। বুক চিরে আরও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইভানার। উল্লাসীর হাত শক্ত করে চেপে ধরে বলল, তুমি ভাগ্যবতী উল্লাসী, সময় থাকতে তুমি মেজবাকে নিজের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নাও। এতটুকু বলতে পারি, জীবনে কখনো কষ্টের দেখা পাবে না। সত্যি বলতে মেজবার মতো আমি আমার এই 28 বছরের জীবনে দ্বিতীয় কাউকে দেখিনি। হি হ্যাজ এ সফট হার্ট অ্যান্ড আই রিয়েলি লাভ হিম। চোখের কোনা বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়তে নিজেকে সামলে নিল ইভানা। দ্রুত চোখের পানি মুছে ঠোঁটে একরাশ হাসি ফুটিয়ে আবারও বলল, অ্যাজ আ ফ্রেন্ড। যাকে তুমি আমার কথায় কিছু মনে করলে না তো? গুড গার্ল। এবার আমাকে ঝটফট তোমার হাতের 1 কাপ চা খাও তো, খুব ইচ্ছা করছে খেতে। উল্লাসী রান্নাঘরের দিকে এগোতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল ইভানা। তার কাজ আপাতত শেষ, বাদ বাকিটুকু না হয় উল্লাসী নিজেই করে নিবে। তুমি বের হবে সবাই ঘুমানোর পর, অর্থাৎ রাত 10টার পর। আমি মতিন মামার দোকানের 5টায় তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে। ওখান থেকে আমরা যাব রেল স্টেশনে। রাত 12টার ট্রেন ধরে সরাসরি চট্টগ্রাম। ওখানে শফিকা আমাদের জন্য অপেক্ষা করবে। ফোনের ওপাশ থেকে এমাদের কথা শুনে কপাল কুঁচকে অনা বলল, বিব্রত গলায় অনা বলল, শফিকটা কে? আরে আমার বন্ধু।
ওর ওখানে আমরা কিছুদিন থাকবো। তো যা বলেছিলাম, আমরা চট্টগ্রামে নেমে সর্বপ্রথম যা করব তা হলো আমাদের বিয়ের কাজটা সেরে ফেলবো। তারপর সেখান থেকে শফিকের বাড়ি যাব। ওর বাড়িতে ওর বাবা মা নেই? ওনারা আমাদের থাকতে দেবে? থাকবে না কেন, অবশ্যই আছে। শফিকের বাবা মা অনেক ফ্রি মাইন্ডের, ও সবটাই বলে রেখে তাদের। ও তাহলে তো হলোই। ঠিক আছে, তা বেরোবো, কিন্তু আমরা আজ না পালিয়ে দুদিন সময় কেন নিচ্ছি? কাল আবারও আমাকে ছেলের বোন দেখতে আসবে, যা ভাবলে আমার অস্বস্তি হচ্ছে। এভাবে কারোর সামনে গিয়ে সংসেজে আমার বসে থাকতে মোটেও ভালো লাগে না। বললেই তো হয় না, না একটা গোছ গাছ আছে, তা কাল আবারও কেন দেখতে আসবে? ছেলে তো একবার এসে দেখেই গেছে, ছেলের পছন্দ হয়েছে, ব্যাস কাহিনী খতম। এখানে আবার ছেলের 14 গোষ্ঠীর দেখার কি আছে? হ্যাঁ, ওই হাদারাম কি নিজে বিয়ে করবে নাকি 14 গোষ্ঠীকে দিয়ে বিয়ে করাবে? হ্যাঁ, ফিক করে হেসে ফেলল অনা। চোখে মুখে একরাশ স্বস্তি ফুটিয়ে বলল, কার যেন বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ইস, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আসবে না শুধু শুধু। তোমার হাদারাম হবু জামাইকে একবার সামনে পাই, মেরে 14 গোষ্ঠীর নাম না ভুলিয়ে দিয়েছি তো আমার নাম এমাদ নয়। কচু, আচ্ছা রাখছি এখন, আমার ডাকছে, যাই খেয়ে আসি, তুমি খেয়ে নিও। যাও, আমার আর দুপুরের খাওয়াও, মাত্র সকালে নাস্তা করলাম। আচ্ছা তুমি যাও। কল কেটে ফোন নির্দিষ্ট স্থানে লুকিয়ে রেখে ঘর ছেড়ে বেরিয়ে এলো অনা। দ্রুত খেয়ে একবার চৈতালির বাড়িতে যেতে হবে। চৈতালির লাল টকটকে একটা ব্লাউজ আছে, যা তার সবুজ শাড়ির সাথে বেশ খাটবে। সুহাকে বাসায় রেখে মেজবার হাসপাতালে আসতে আসতে সকাল পেরিয়ে দুপুর হয়ে এলো। ক্লান্তিকর অবস্থায় চেম্বারে ঢুকে চেয়ারে নিজের শরীর এলিয়ে দিল মেজবা। দুচোখ বুজে ফেলল কিছু দীর্ঘশ্বাস। বাসা থেকে উল্লাসীর হাতের দুমুঠো ভাত খেয়ে সে দ্রুত বেরিয়ে পড়েছিল হাসপাতালের উদ্দেশ্যে। যা গাড়ির ঝাঁকুনির তোপে পড়ে সবটাই হজম হয়ে পেটের ভেতরটা আবারও ক্ষুধার জানান দিচ্ছে। মোটের উপর অস্থির লাগছে। চারিপাশের মানুষের কোলাহল কানে এসে বিচ্ছে তীরের মতো। স্যার, ওয়ার্ড নাম্বার 3-এর 9 নম্বর বেডের পেশেন্টটা হঠাৎ করেই মাথা ব্যথায় চিৎকার চেঁচামেচি করছে, একটু আসবেন? নার্সের কথা শুনে চোখ মেলে তাকালো মেজবা। তীক্ষ্ণ গলায় বলল, এখন তো তোফায়েল সাহেবের ভিজিটিং আওয়ার, তাছাড়া কেসটা ওনার আন্ডারে, এখানে আমার কাজ কি? কিন্তু স্যার, তোফায়েল স্যার যে বলল উনি আপনার আন্ডারে। যত সব বোগাস কথাবার্তা। ছেলেটি গতকাল রিক্সা থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল, যার শুরু থেকে সবটাই উনি হ্যান্ডেল করছেন। তাহলে এখন কি করব স্যার? চোখে মুখে বিরক্তি প্রকাশ করে উঁচু স্বরে মেজবা বলল, সেটাও আমি তোমায় শিখিয়ে দেব? তাহলে তুমি আছো এখানে কি কাজে? গেট লস্ট। আমি এখন কোথাও যেতে পারবো না। মেজবার এমন ব্যবহারে অবাক হলো রিমঝিম। তার দেখা সবচেয়ে শীতল মেজাজের ডাক্তারের মাঝে মেজবা একজন, যার কাজকর্ম সব পরিস্থিতিতেই ঠোঁটের হাসি ধরে রাখা, সকলের সাথেই সুস্থ সুন্দরভাবে পেশ হওয়া। অথচ আজ কি এমন হলো যে সাধারণ একটা ব্যাপারে এতটা চড়াও হলেন তিনি? নিরাশ মনে রিমঝিম চেম্বার ছেড়ে বেরোতেই আগমন ঘটল লিমনের। চেয়ার টেনে মেজবার মুখোমুখি বসে এসে কপাল কুঁচকে বলল, কি হয়েছে? এভাবে বেচারির উপর চিৎকার করছিলি কেন? শালা সব জায়গায় পলিসি, রাস্কেল একটা। মাথা ঠান্ডা কর। তাছাড়া যার উপর রেগে আছিস তার উপর না ঝেড়ে এদের 14 গোষ্ঠী উদ্ধার কেন করছিস? আমি কারো উপর রেগে নেই। বুঝি রে পাগলা, বুঝি। খাই না আমি সুজি। তুই সুজিই খাস? চোখ টিপল লিমন, দুষ্টু হাসির রেখা ঠোঁটে ফুটিয়ে বলল, শুধু সুজি? আমি যা খাই তার বর্ণনা দিতে গেলে রাত পেরিয়ে সকাল হয়ে পড়বে। বিরক্ত মুখে মেজবা বলল, কেউ শুনতে চেয়েছে? চেতস কেন শালা? শোন, এই পরিস্থিতিতে আমিও পেরিয়ে এসেছি। পাগলা, তোমার যে এখন ধ্যান জ্ঞান সবটাই উল্লাসী শরীরের দিকে, তা অস্বীকার করে কাপুরুষ হতে চাও? চুপ কর তো, বাজে বকিস না। আরাম করে চেয়ারে বসলো লিমন। টেবিল থেকে একটা কলম উঠিয়ে তা ঘোরাতে ঘোরাতে বলল, বিরিয়ানি চিনিস? বিরিয়ানি? কেউ যদি এই বিরিয়ানি আগে না খেয়ে থাকে তাহলে তার পক্ষে বিরিয়ানির স্বাদ জানা সম্ভব নয়। তখন তার নাকে হাজারো বিরিয়ানির গন্ধ আসলেও তা গলাধকরণের ইচ্ছা জাগবে না। তবে কেউ যদি মামা একবার জীবনে বিরিয়ানির স্বাদ জেনে যায় তখন তারে আর ঠেকায় কে? বিরিয়ানির আশেপাশে থাকলে তার আরও স্বাদ নিতে মন ছটফট করে। এমনকি বিরিয়ানি আশেপাশে না থাকলে এরা অর্ডার করে হলেও
গলাকে ধরন করেই ছাড়ে। কিছু বুঝলাম আম্মা? হাতটা দাও। মেজবার কথায় হাত বাড়াতে সুহার হাতে চকলেট পুড়ে দিল সে। চোখে মুখে প্রশান্তির ছায়া ফুটিয়ে বলল, ছিঁড়ে দেই? সুহা মাথা নেড়ে সম্মতি জানাতেই চকলেটের প্যাকেট ছিঁড়ে তা আবারও হাতে ধরিয়ে দিল মেজবা। ছোট সুহাকে কোলে চাপিয়ে এগুলো ড্রয়িং রুমের দিকে। ছোট্ট এই কোমলমতি মেয়েটাকে বেশ মনে ধরেছে তার। হরিণীর মতো টানা টানা চোখ দুটো দিয়ে যখন ড্যাব ড্যাব করে তার দিকে তাকায়, তখন বুকের ভেতরটা হুহু করে ওঠে। ইচ্ছে হয় পৃথিবীর সকল সুখ এনে ছড়িয়ে দিতে তার পায়ের তলায়। ছোট্ট এই মেয়েটি যে এই সুখের দেখা পায়নি কখনোই। সোফায় সুহাকে বসিয়ে তার পাশে বসলো মেজবা।